কিরে ভোলু, খিদে পেয়েছে? এই নে, আজ এই জুটেছে, খা 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 খা। কল্কি একজন সাধারণ কামার, যেটুকু কাজ পায় করে আর তাই দিয়ে তার একার পেট চলে যায়। তবে কেউ যদি তার কাছে কিছু চায়, সে তাকে নিরাশ করে না। সে মনে প্রাণে চায় সবার ভালো হোক। ইস, এত সুন্দর পাখিটাকে আরেকটু হলেই ছোঁ মেরে নিয়ে চলে যেত। আই যা যা, হুশ হুশ। না না, তোকে তো ছাড়া যাবে না, ছাড়লেই ছোঁ মেরে নিয়ে যাবে চিলটা। কিন্তু তোকে রাখি কোথায়? তুই আপাতত এখানেই থাক, বুঝলি? দাঁড়া, তোকে জল এনে দে একটু। বাবা কল্কি, আমার মেয়ের বিয়ে, তুমি কি কিছু সাহায্য করতে পারো? দাঁড়াও দিদিমা, এই নাও, এটা দিয়ে তোমার মেয়েকে শাড়ি কিনে দিও, বুঝলে? তোমার ভালো হোক বাপ, তোমার ভালো হোক। কি হলো? কোথায় গেল? কাকে খুঁজছো? কে? আমি উত্থানপুরের রাজকন্যা। সে কি, তুমি কে? কোথা থেকে এলে? আর ওই পাখিটাই বা কই গেল? আমি সেই পাখি। মানে তা কি করে সম্ভব? জানি তোমার বিশ্বাস হচ্ছে না, কিন্তু আমার একটা ভুলের জন্য আজ আমাদের রাজ্যে সবাই পাথর হয়ে গেছে। কিভাবে? একবার এক তান্ত্রিক আসে আমাদের রাজ্যে। আমি সখীদের নিয়ে গেছিলাম জঙ্গলে ভ্রমণ করতে। উনি সেখানেই আমাকে দেখেন ও পিতার কাছে এসে আমার পানি গ্রহণ করতে চান। আমি রাজি হই না, কিন্তু এ আপনি কি বলছেন? আমার কন্যাকে আপনার পছন্দ হলেও সে তো আপনাকে বিবাহ করতে চায় না। এই কথা আমি তার মুখেই শুনতে চাই। ও মন্ত্রী, বেলকুমারীকে নিয়ে এসো। ক্ষমা করবেন, আমি এই রাজ্যের রাজকুমারী। আপনার সাথে বনে বাজারে ঘোরা, ফলমূল খেয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয়। এত অহং! আমি অভিশাপ দিলাম, আজ থেকে এই রাজ্যের সবাই পাথর হয়ে যাবে। আর রাজকন্যা, তুমি পাখি হয়ে ওই বনে বাজারেই ফলমূল খেয়ে দিন কাটাবে। না না, এমন করবেন না। বেশ, তবে যদি কোনো সাধারণ পবিত্র ব্যক্তি রাজকন্যাকে স্পর্শ করে, তবেই ও মুক্তি পাবে। আমার বড় খিদে পেয়েছে। ওহো, কিন্তু কি খেতে দিই তোমায়? আমার কাছে তো শুধু রুটি সবজিই আছে। তুমি কি সেসব খেতে পারবে? রুটি? আমি কখনো রুটি খাইনি, জানি না তার স্বাদ কেমন। দাও, খেয়ে দেখি। তুমি বরং তোমার প্রাসাদে ফিরে যাও। না না, সেখানে গেলে যদি সেই তান্ত্রিক আবার উপস্থিত হয়, এর থেকে ভালো হয় যদি তুমি কোনো শক্তিমানের সঙ্গে আমার বিবাহের ব্যবস্থা করো। ভাবনাটা মন্দ নয়। তাহলে তান্ত্রিক আর বিয়ে করার জন্য তোমাকে বিরক্ত করতে পারবে না। আমি কালই খুঁজতে বেরোবো তোমার জন্য সবচেয়ে শক্তিমান পাত্র। পরদিন সকালেই কল্কি রাজকুমারীকে বাড়িতে রেখে বেরিয়ে পড়ল রাজকুমারীর জন্য সেরা শক্তিমান পাত্রের খোঁজে। প্রথমেই গেল সর্দারের বাড়ি।
সেখানে গিয়ে সে রাজকুমারীর রূপের বর্ণনা করে বলল, হ্যাঁ, তাকে দেখলে আপনার মনে হবে যেন সদ্য ফোটা পদ্ম, চোখ জুড়োনো এক অদ্ভুত মায়া, হাসলে যেন মুক্ত ঝরে পড়ে। বাহ, বেশ বেশ। আর আমি সেই কন্যার জন্য সবচেয়ে শক্তিশালী পাত্রের সন্ধানে বেরিয়েছি। আর এ সংসারে আপনার চেয়ে সেরা শক্তিশালী আর কে আছে বলুন? আমি কিন্তু ওই যে তুমি বললে সংসারের সেরা শক্তিশালী পাত্রের সঙ্গে বিয়ে দিতে চাও, হ্যাঁ, কিন্তু আমি তো সেই সেরা শক্তিশালী মানুষ নই। শক্তিশালী না হলে কি সাত গাঁয়ের সর্দার হতে পারতেন? আমি যখন নদীতে স্নান করতে যাই, নদীর জল আর ঢেউয়ের দাপটে ভেসে যেতে যেতে কোনো ক্রমে বেঁচে ফিরি। সুতরাং নদীর চেয়ে সেরা শক্তিশালী আর কে? তুমি বরং নদীর কাছে যাও। এরপর সর্দারের কথা মতো কল্কি ছোটে নদীর কাছে। নদীর কি আর অত কথা শোনার সময় আছে? তবু কল্কির কাতর প্রার্থনা শুনে নদী বলে, দেখো ভাই, তুমি যার খোঁজে বেরিয়েছো সে আমি নই। আমার সমস্ত তেজের কারণ হলো বাতাস। বাতাস এসে ধাক্কা না দিলে আমার জলে ঢেউ ওঠে না। বাতাসই আমায় শক্তিশালী করে তোলে। তাই সেরা হলো বাতাস। তুমি বরং একবার বাতাসের কাছে গিয়ে অনুরোধ করো, সে যদি রাজি হয়। কল্কি তখন কি আর করে? সে একটা খোলা মাঠের মাঝখানে এসে দাঁড়ায় ও উপরের দিকে মুখ করে বাতাসের উদ্দেশ্যে কথা বলে। বাতাস সব শুনে বলে, না বাপু, আমি তো তেমন শক্তিমান নই। আমার থেকে অনেক বেশি শক্তিমান হলো পাহাড়। আমার রাগ হলে কত গাছপালা, ঘর বাড়ি ভেঙে চুরে টালমাটাল করে দিই, কিন্তু পাহাড়কে নড়াতে পারি না এক চুল। শক্তি যদি কিছু থাকে, সব আছে ওই পাহাড়ের গায়ে। ওই সেরা। না, ভুল তো বলেনি বাতাস। পাহাড়ি তার মানে সবচেয়ে শক্তিশালী, সেই হবে রাজকন্যার উপযুক্ত পাত্র। এবারে কাল বিলম্ব না করে কল্কি পাহাড়ের খোঁজে হাঁটতে থাকে। ওদিকে ইস, মানুষটা সেই যে গেল, এখনো তো এলো না। আমার জন্য কোথায় কোথায় না ঘুরছে। বড় মন খারাপ লাগছে। অনেক খুঁজে অনেক পথ হেঁটে জঙ্গল পেরিয়ে কল্কি এসে পৌঁছয় পাহাড়ের কোলে। সব শুনে পাহাড় বলে, না বাপু না, বাতাস আমাকে টলাতে পারে না ঠিকই, কিন্তু তুমি যেমনটা চাইছো তেমন পাত্র আমি নই। হ্যাঁ, তোমার চেয়েও শক্তিধর কেউ আছে নাকি? আছে তো, ইঁদুর। ইঁদুর? আমার চেহারা এত বড় হলেও ইঁদুর ছোট হয়েও আমাকে তার দাঁতে ছিঁড়ে খুঁড়ে ফেলতে পারে। ওই তো, ওকে জিজ্ঞেস করো। তুমি নাকি সবচেয়ে শক্তিশালী? এই পৃথিবীর শ্রেষ্ঠ জীব হলো মানুষ। সে যে কোনো মুহূর্তে আমাকে খাঁচায় বন্দি করতে পারে। তাই তো ওদের হাতে ধরা পড়ার ভয়ে আমরা মাটির ভেতর গর্ত করে লুকিয়ে থাকি। ও ঠিকই বলেছে। সভ্য মানুষ পাহাড় কেটে পথ বানায়। তুমিই তো শ্রেষ্ঠ, যার পবিত্র স্পর্শে পাখি রাজকুমারীতে পরিণত হয়। না হলে যে কোনো ভালো কাজে তোমাদের শক্তি কাজে লাগালে এই পৃথিবীর উপকার হবে। তুমি ফিরে যাও, রাজকুমারীকে তুমি বিয়ে করো। আমি? কল্কি ফিরে যায় রাজকুমারীর কাছে নিজের বাড়িতে। রাজকুমারীকে গিয়ে সব বলে। শুনে রাজকুমারী বলে, পাহাড় ঠিক বলেছে, আমারই ভুল। তুমি সেই পবিত্র শক্তিশালী মানুষ, যার স্পর্শে আমি পাখি থেকে মানুষ হয়েছি। তুমি আমায় বিয়ে করো। আমি? কিন্তু শোনো, তুমি পবিত্র মানুষ বলেই আমি তোমার হাতে পাখি থেকে মানুষ হয়েছি। এবার তুমি আমাকে বিয়ে করলে তান্ত্রিক যেমন আর জোর করতে পারবে না,
তেমনি তুমি আমাদের রাজ্যে ফিরে গিয়ে আমাদের সবাইকে একে একে পাথর থেকে মানুষ করে দিতে পারবে। আমি পারবো? নিশ্চয়ই পারবে। আমরা কালই বিয়ে করব, তারপর ফিরে যাব আমার রাজ্যে। তাছাড়া তোমাকে আমার ভালো লেগেছে। পরের দিনই বিয়ে হয়ে যায় কল্কি আর রাজকুমারীর। বিয়ের পরের দিন কল্কি আর রাজকুমারী পৌঁছে যায় রাজকুমারীর রাজ্যে, আর একে একে সমস্ত পাথরের মূর্তিকে নিজের হাতের স্পর্শে প্রাণ ফিরিয়ে দেয় কল্কি। মা, মা তুই মানুষ রূপে ফিরে এলি কিভাবে মা? কিভাবে? বাবা, এ হলো তোমার জামাই কল্কি। ওর পবিত্র হাতের স্পর্শে একে একে তুমি, আমি, আমাদের রাজ্যবাসী সবাই আমরা মানুষ হয়ে উঠেছি। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। না না, প্রণাম নয়, তোমার মতো পবিত্র মানুষকে তো আমার প্রণাম করা উচিত। এসো এসো বাবা, আমার বুকে এসো।